প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি দিন, নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমরা শিখব বিবিএ থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বই এবং চ্যাপ্টারের নাম হচ্ছে কস্ট, ভলিউম, প্রফিট, রিলেশনশিপ। তো আজকে যে অঙ্কটা আমরা সমাধান করব এটা ম্যানেজমেন্ট 2020 সালে আসছে। আশা করি সাথে থাকবেন অঙ্কটা ভালো করে বোঝার জন্য। তো আমরা শুরু থেকেই যদি অঙ্কটা পড়ি, অ্যানালাইসিস অফ পাস্ট অ্যান্ড ফিউচার কস্ট ম্যানুফ্যাকচারিং কস্ট ইজ গিভেন বিলো। মানে এখানে একটা ম্যানুফ্যাকচারিং কস্টের কিছু তথ্য দেওয়া আছে, ম্যানুফ্যাকচারিং কনসার্নের মানে কোম্পানির। সেখানে প্রথমেই দেওয়া আছে কস্ট এলিমেন্টস মানে কি কি কস্ট সংগঠিত হয়েছে, এবং ভেরিয়েবল কস্ট পার্সেন্টেজ আকারে দেওয়া আছে, এবং ফিক্সড কস্ট টাকা আকারে দেওয়া আছে, এবং বলছে যে বাজেটের সেলস রেভিনিউ ফর দ্য ইয়ার 2022 2 কোটি টাকা। মানে এখানে সেলস এর পরিমাণ দেওয়া আছে 2 কোটি টাকা। এখন রিকোয়ার্ডে বলছে দ্য ব্রেক ইভেন সেলস এর টাকা, ব্রেক ইভেন সেলস টাকায় নির্ণয় করতে বলছে। তাহলে ব্রেক ইভেন সেলস এর টাকা সূত্র হচ্ছে ফিক্সড কস্ট ভাগ হচ্ছে পিভি রেশিও। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে পিভি রেশিও আমাদের করতে বলছে 2 নম্বরে। তার মানে আগে আমরা 2 নাম্বার করব, তারপর আমরা 1 নাম্বার করব। তো চলেন আগে আমরা 2 নাম্বার করব। তো 2 নাম্বার পিভি রেশিওর সূত্রটাকে আমরা একটু দেখি যে হ্যাঁ, এই যে 15 নম্বরে যদি আপনারা দেখেন পিভি রেশিও সূত্র হচ্ছে 100% মাইনাস ভিসি রেশিও। এখন ভিসি রেশিও কোথায় পাবো? ভিসি রেশিও হচ্ছে এই যে ভেরিয়েবল কস্ট পার্সেন্টেজ আকারে দেওয়া আছে, এই সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের ভিসি রেশিও চলে আসবে। তাহলে আমরা একটা ওয়ার্কিং আকারে এই যে পার্সেন্টেজগুলো দেওয়া আছে এইগুলোকে আমরা যোগ করি। তো প্রথমে দেখি ডাইরেক্ট ম্যাটেরিয়াল আছে 31.5, তারপরে হচ্ছে ডাইরেক্ট লেবার আছে 28.5, তারপর ফ্যাক্টরি ওভারহেড আছে 12.5, মার্কেটিং এক্সপেন্স আছে 4, জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 3, সব যোগ করলে হয় 80%। তাহলে আমরা পিভি রেশিও কিভাবে পাবো? দেখেন পিভি রেশিও 100% মাইনাস ভিসি রেশিও, তাহলে 100% মাইনাস ভিসি রেশিও, ভিসি রেশিও কত পেলাম? 80। তাহলে পিভি রেশিও আমাদের আসলো কত? 20%। এখন কিন্তু আমরা খুব সহজেই বি পিন টাকাটা নির্ণয় করতে পারবো। তাহলে বি পিন টাকার সূত্রটা আমরা লিখি যে ফিক্সড কস্ট ভাগ হচ্ছে কি পিভি রেশিও। ফিক্সড কস্ট কত আছে? তাহলে আমাকে ফিক্সড কস্ট গুলাকে যোগ করতে হবে, কারণ ফিক্সড কস্ট অনেকগুলো আছে। তাহলে ফিক্সড কস্ট গুলাকে আমরা একটা শিরোনাম দিয়ে যোগ করি। ফ্যাক্টরি ওভারহেড আছে 12,50,000, এই যে। তারপরে মার্কেটিং এক্সপেন্স আছে 1 লাখ, এবং জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 3,50,000। মোট হচ্ছে কত? 17 লাখ টাকা। তাহলে আমরা ফিক্সড কস্ট 17 লাখ দিলাম, এবং পিভি রেশিও আমরা 2 নম্বরে নির্ণয় করছি 20%। আমাদের দিলে আমাদের বিইপি যে টাকা সেটা আছে 85 লাখ। এখন আমরা নির্ণয় করব 3 নম্বরে, দেখেন প্রফিট অ্যাট দ্য বাজেটেড সেলস ভলিউম। কি নির্ণয় করতে বলছে? প্রফিট নির্ণয় করতে বলছে। তো আমরা চলেন প্রফিট নির্ণয় করি। তাহলে প্রফিটের সূত্রকে আমরা একটু দেখি। প্রফিটের সূত্র হচ্ছে সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। তাহলে প্রফিট সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট দিলাম। সেলস হচ্ছে 2 কোটি, পিভি রেশিও 20%, এবং ফিক্সড কস্ট 17 লাখ। এটা যদি আমরা করি তাহলে আমাদের প্রফিটের পরিমাণ আসে কত? 23 লাখ টাকা। এখন আমরা 4 নাম্বারটা যদি একটু দেখি, বলছে প্রফিট ইফ সেলস ড্রপ বাই 3.75%। মানে আমাদের যে সেলস আছে এই সেলসটা যদি 3.75% মানে এই 2 কোটি টাকা থেকে যে 3.75% ড্রপ করে, তাহলে আমাদের প্রফিট কত হবে? তাহলে প্রফিটের সূত্র তো একটাই, এটাই ব্যবহার করব আমরা, সেলস ইন্টু পিভি রেশিও। এই প্রফিট ইফ সেলস ড্রপ বাই 3.75%। তাহলে প্রফিট সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। তাহলে সেলসটাকে একটু ড্রপ যেহেতু করছে কমাই দিই। তাহলে 2 কোটি মাইনাস 2 কোটি ইন্টু 3.75%, পিভি রেশিও হচ্ছে 20%, এবং ফিক্সড কস্ট হচ্ছে 17 লাখ। তাহলে আমাদের সেলসটা আসে কত? সেলস আছে হচ্ছে 1,92,50,000, এই 3.75% কমার পরে। তারপর এরপর 20%, তাহলে দিলে কত হয়? 38,50,000। এ থেকে 17 লাখ বাদ দিলে আমাদের প্রফিটের পরিমাণ আসে কত? 21,50,000। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। তো চলেন আমরা দেরি না করে নতুন আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে অঙ্কটা সমাধান করব এটা অ্যাকাউন্টিং 2022 সালে আসছে, মানে সংগঠিত হয়েছে 2024 সালে, খুবই রিসেন্ট আসছে। তো আমরা যদি দেরি না করে অঙ্কটা পড়ি, বলছে যা দ্য ফলোইং ডেটা আর অবটেইনড ফ্রম দ্য রেকর্ড বুক অফ যমুনা কোম্পানি। এখানে সেলসের পরিমাণ দেওয়া আছে 8,000 ইউনিট, এবং প্রতি ইউনিটের দাম আছে 25 টাকা, তাহলে 2 লাখ টাকা হয়। ডাইরেক্ট মেটেরিয়াল কনজিউম দেওয়া আছে, ভেরিয়েবল ওভারহেড দেওয়া আছে, লেবার দেওয়া আছে, এবং ফিক্সড ওভারহেড দেওয়া আছে। এখন ফিক্সড ওভারহেডটা কিন্তু আবার আপনার এই যে ভেরিয়েবল কস্ট, আমাদের যে ফিক্সড ওভারহেডটা আছে এটা কিন্তু ভেরিয়েবল কস্টের ভিতরে অন্তর্ভুক্ত না, বাট এটা যোগ করে 1,76,000 বানানো হয়েছে। ফিক্সড তো ফিক্সডই, আর এই উপরে যেগুলো আছে ডাইরেক্ট মেটেরিয়াল, ভেরিয়েবল ওভারহেড, লেবার, এগুলো সবই হচ্ছে ভেরিয়েবল এক্সপেন্স, এবং ফিক্সড এক্সপেন্স এগুলো সব বাদ দেওয়ার পর আমাদের নেট প্রফিট আসছে কত? 24,000 টাকা। এখন আমরা যদি রিকোয়ার্ড গুলো পরে দেখি, প্রথম রিকোয়ার্ড বলছে দ্য নাম্বার অফ ইউনিট অফ বাই সেলিং which the company will neither loss nor gain anything। এখন
ব্রেক ইভেন পয়েন্ট বলতে কি বোঝায়? ব্রেক ইভেন পয়েন্ট বলতেই তো আমাদের বোঝায় নাইদার লস নর গেইন, মানে কি লাভও হবে না আবার লসও হবে না এমন একটা যে পয়েন্ট সেটি কি বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। সেই ব্রেক ইভেন পয়েন্টের কি করতে বলছে? ইউনিট নির্ণয় করতে বলছে। তাহলে বিইপি ইউনিটের সূত্র কি? ফিক্সড কস্ট ভাগ হচ্ছে সিএম পার ইউনিট, মানে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। তাহলে আমাদের কি করতে হবে? কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট আগে বের করতে হবে, তারপর আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট খুব সহজেই নির্ণয় করতে পারবো। এখন কন্ট্রিবিউশন মার্জিনের সূত্রটা যদি একটু দেখি, দেখেন সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। তাহলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট বের করবো সেলস পার ইউনিট মাইনাস হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এখন সেলস পার ইউনিট তো আমাদের দেওয়াই আছে, কয় টাকা দেওয়া আছে? 25 টাকা। তাহলে আমরা সেলস পার ইউনিট দিলাম হচ্ছে 25 টাকা। তাহলে এখন আমাদের কি করতে হবে? ভেরিয়েবল ইউনিট নির্ণয় করতে হবে। তাহলে ভেরিয়েবল ইউনিটের টাকা দেওয়া আছে 1,76,000, কিন্তু 1,76,000 ভিতরে 36,000 ভেরিয়েবল না, কারণ এটা তো ফিক্সড। তাহলে 1,76,000 থেকে 36,000 আগে বাদ দিতে হবে, তারপর হচ্ছে পার ইউনিট নির্ণয় করার জন্য 8,000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আর একটা ওয়ার্কিং আমরা করি, দেখেন যে 1,76,000 থেকে 36,000 বাদ। কেন বাদ? কারণ 36,000 হচ্ছে ফিক্সড। তাহলে ফিক্সডটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটি হচ্ছে ভেরিয়েবল কস্ট, এবং 8,000 দিয়ে আমরা ভাগ দিলাম, তাহলে আমাদের 17 টাকা 50 পয়সা আসলো। তাহলে এখন আমরা কন্ট্রিবিউশন পার ইউনিট নির্ণয় করি, সেলস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে সেলস পার ইউনিট কত টাকা ছিল? 25 টাকা, এবং ভেরিয়েবল পার ইউনিট আমরা নির্ণয় করছি 17 টাকা 50 পয়সা। তাহলে বাদ দিলে আমার হয় 7 টাকা 50 পয়সা। এখন আমরা ব্রেক ইভেন ইন ইউনিটের সূত্রটা খুব ভালোভাবে লিখি, ফিক্সড কস্ট ভাগ সিএম পার ইউনিট। তাহলে ফিক্সড কস্ট কত? ফিক্সড কস্ট হচ্ছে 36,000। কেন? কারণ ফিক্সড একটাই আছে। তাহলে ফিক্সড কস্ট কন্ট্রিবিউশন পার ইউনিট 7 টাকা 50 পয়সা, আমাদের হয় 4800 ইউনিট ব্রেক ইভেন ইউনিট। এখন 2 নাম্বারটা যদি আমরা একটু পড়ি, দ্য সেলস নিডেড টু আর্ন প্রফিট 20% অন সেলস। মানে আপনাকে কতটুকু বিক্রি করতে হবে সেটা হচ্ছে কি সেলসের উপর 20% প্রফিট করার জন্য। সহজে বুঝেন যে সেলসের পরিমাণ নির্ণয় করতে হবে। কিভাবে সেলসের পরিমাণ নির্ণয় করবেন? আপনি এই সেলসের উপরে 20% পর্যন্ত প্রফিট করার জন্য আপনাকে কতটুকু কি করতে হবে? সেলস করতে হবে। এখন প্রফিট তো আপনার দেওয়া আছে 24,000, কিন্তু এইটা না। এখন আপনাকে বলছে পুরো সেলসের উপরে 20% প্রফিট অর্জন করার জন্য আপনাকে আসলে কতটুক সেলস করতে হবে, মানে কতটুকু বিক্রয় করতে হবে। আচ্ছা, তাহলে এইটা করার জন্য আমাদের আগে ধরে নিতে হবে যে লেট নাম্বার অফ ইউনিট অফ সেলস এক্স ইউনিট, মানে কতটুকু ইউনিট বিক্রি করতে হবে? এক্স ইউনিট বিক্রি করতে হবে। তাহলে টোটাল সেলসটা আমরা যদি ধরি, তাহলে টোটাল সেলস কত? 8,000। তাহলে আমরা ইউনিট, তাহলে বিক্রির পরিমাণ যদি টোটাল নির্ণয় করতে হয়, তাহলে এক্স এ কি করবো আমরা? 8,000 ইউনিট, কিন্তু প্রতি ইউনিটের দাম কত? 25 টাকা। তাহলে আমরা যদি টোটাল সেলস নির্ণয় করি, তাহলে কি হবে? টোটাল ইউনিটকে এক ইউনিট দিয়ে কি করব? গুণ করব। তাহলে আমরা ধরে নিয়েছি টোটাল কত ইউনিট? এক্স ইউনিট। তাহলে এক ইউনিটের দাম কত? 25 টাকা। তাহলে কত হবে? এক্স ইউনিট গুণ হচ্ছে 25, তাহলে 25 এক্স হবে। এখন আমরা প্রফিট নির্ণয় করব। তাহলে প্রফিট কতটুকু? 20%। তাহলে এই 25 এক্স এর 20%, তাহলে কত হয়? 5x। এখন আমরা ভেরিয়েবল কস্ট নির্ণয় করব। ভেরিয়েবল কস্ট কত ধরছিলাম আমরা? 17 টাকা 50 পয়সা। তাহলে 17 টাকা 50 পয়সা হলে টোটাল ইউনিট কত? টোটাল ইউনিটকে আমরা ধরছি এক্স। তাহলে এক্স দ্বারা আমরা কি করব? এই 17.5কে গুণ করব। তাহলে 17.5কে আমরা এক্স দ্বারা গুণ করলে হয় 17.5। এখন আমরা সেলস নির্ণয় করব। সেলসের সূত্রটা যদি আমরা দেখি, যে ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। তাহলে আমরা লিখলাম টোটাল সেলস সমান সমান ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। তাহলে টোটাল সেলস কত? টোটাল সেলস হচ্ছে 25x, ভেরিয়েবল কস্ট কত? 17.5x, ফিক্সড কস্ট কত? 36,000, প্রফিট কত? প্রফিট হচ্ছে 5x। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, যে 25x 17.5x হচ্ছে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, আবার 5x প্লাস আছে, এই পাশে আসলে কি হবে? মাইনাস হয়ে যাবে, এবং 36,000 এখান থেকে যাবে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, আমাদের 2.5x থাকে সমান সমান 36,000, x সমান সমান কত? 14,400 ইউনিট। এখন আমাকে বলছে কতটুকু সেলস করতে হবে। তাহলে এই 14,400 ইউনিট হচ্ছে ইউনিট বিক্রি করতে হবে, কিন্তু আমাদের মোট সেলস যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এই 14,400 কি করতে হবে? 25 দ্বারা গুণ করলেই হচ্ছে আমার কি হবে? মূল সেলস আসবে। তাহলে মূল সেলসটা আমরা একটু নির্ণয় করি। টোটাল সেলস 14,400 গুণ 25। তাহলে আমাকে যদি বিক্রয়ের উপর 20% প্রফিট করতে হয়, তাহলে আমাকে 3,60,000 টাকার বিক্রি করতে হবে। এই ছিল অঙ্কের সমাধান। তো চলেন আমরা দেরি না করে পরবর্তী রিকোয়ারমেন্টে কি বলছে সেটি একটু দেখে আসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। 3 নম্বরে বলছে, the extra unit which should be sold to obtain the present profit, it is proposed to reduce the selling price by
20%। মানে আপনি যে বর্তমানে সেলস আছে, বর্তমানে যে প্রফিট আছে, কত টাকা আছে প্রফিট? 24,000 টাকা আছে প্রফিট। তাহলে এই যে 24,000 টাকা প্রফিট আছে, সেটা যদি আপনাকে অর্জন করতে হয় এবং সেলিং প্রাইস যদি 20% কমে যায়, আবারও বলতেছি, সেলিং প্রাইস যেটা আছে, সেলিং প্রাইস আমার আছে কত? 25 টাকা। তো এই 25 টাকা থেকে যদি 20% আপনি কমাই দেন, তাহলে আপনাকে এই যে 24,000 ইউনিট যে আছে, 24,000 যে নেট প্রফিট আছে, এই নেট প্রফিটই আপনি অর্জন করবেন, কিন্তু সেলিং প্রাইসটা 20% লেস করতে হবে। আবার সহজভাবে বোঝানোর চেষ্টা করি, আপনার যে প্রফিট আছে 24,000, এই 24,000 টাকাই আপনি প্রফিট করবেন, কিন্তু সেলিং প্রাইস যেটা আছে 25 টাকা, এটা থেকে 20% আপনি কমাই দিবেন। এখন 20% কমাই দিলে তো তাহলে আপনার 8,000 ইউনিট বিক্রি করলে হবে না, তখন তো আপনাকে কি করতে হবে? নতুন একটা ইউনিট নির্ণয় করতে হবে। তাহলে সেই ইউনিটটাই আসলে আমাকে নির্ণয় করতে হবে, যে আসলে আমাকে কত ইউনিট পণ্য বিক্রি করতে হবে যদি 24,000 টাকা অর্জন করতে হয়, এবং 20% সেলিং প্রাইস কি করতে হবে? ড্রপ করতে হবে। তাহলে এটার জন্য আমাদের একটু ক্যালকুলেশন করে নিতে হবে যে ইফ সেলিং প্রাইস ইজ রিডিউস দেন কন্ট্রিবিউশন পার ইউনিট, মানে আমাকে কন্ট্রিবিউশন পার ইউনিট নির্ণয় করতে হবে। কেন কন্ট্রিবিউশন পার ইউনিট নির্ণয় করতে হবে? কারণ রিকোয়ার্ড সেলস ইউনিটে আমাদের সূত্র জানি, ফিক্সড কস্ট প্লাস রিকোয়ার্ড প্রফিট ভাগ হচ্ছে কি টাকা, টাকা ক্ষেত্রে সিএম রেশিও দিব এবং ইউনিটের ক্ষেত্রে সিএম পার ইউনিট দিব। তাহলে আমাদের কি করতে হবে? সিএম পার ইউনিট নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে দেখি প্রেজেন্ট সেলস প্রাইস কত? 25 টাকা, কারণ বর্তমানে আমাদের সেলিং প্রাইস এক একটা ইউনিটের দাম কত? 25 টাকা। এবং এখান থেকে কি 20% কি করতে হবে? কমাইতে হবে। তাহলে 25-এর যদি আমরা 20% দিই তাহলে 5 টাকা হয়। তাহলে নতুন সেলিং প্রাইস আসলে কত? 20 টাকা। এর থেকে সেলস থেকে এই যে দেখেন ভেরিয়েবল কস্টের সূত্র, কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র কি? সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। তাহলে সেলস আছে কত? 20 টাকা। তাহলে এখান থেকে আমরা বাদ দিব কি? এখান থেকে বাদ দিব ভেরিয়েবল কস্ট। তাহলে ভেরিয়েবল কস্ট কত? ভেরিয়েবল কস্ট আমরা নির্ণয় করছি 17 টাকা 50 পয়সা। তাহলে 17 টাকা 50 পয়সা বাদ দিলে নতুন কন্ট্রিবিউশন মার্জিন চলে আসলো কত? 2.5। এখন আমরা রিকোয়ার্ড সেলস ইউনিট নির্ণয় করতে পারবো। সূত্রটা কি? ফিক্সড কস্ট প্লাস রিকোয়ার্ড প্রফিট। তাহলে ফিক্সড কস্ট তো আমরা জানি 36,000 ছিল। তাহলে রিকোয়ার্ড প্রফিট কত? প্রফিট তো 24,000 রাখতে হবে। তাহলে আমরা দিলাম 24,000 এবং কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 2.5। তাহলে আমাদের 24,000 ইউনিট হচ্ছে টোটাল বিক্রি করতে হবে যদি আমরা সেলসের উপর 20% প্রফিট করতে যাই। এখন কথা হচ্ছে, তাহলে আমাদের বলছে কি যে কত ইউনিট বেশি বিক্রি করতে হবে? তার মানে কি, আমরা আগে তো বিক্রি করতাম কত? আগে বিক্রি করতাম হচ্ছে 8,000 ইউনিট। এখন বিক্রি করা লাগবে কত? এখন বিক্রি করা লাগবে 24,000 ইউনিট। তাহলে এক্সট্রা কত ইউনিট সেলস করা লাগবে? এখানে বলছি কি দ্য এক্সট্রা ইউনিট, মানে অতিরিক্ত, অতিরিক্ত কত ইউনিট বিক্রি করা লাগবে। এখন এক্সট্রা ইউনিট কত? তাহলে আমাদের টোটাল বিক্রি করা লাগবে 24,000 ইউনিট। তাহলে আগে আমাদের বিক্রি ছিল কত? 8,000। তাহলে 24,000 থেকে 8,000 বাদ দিলে আরও 16,000 ইউনিট আপনাকে অতিরিক্ত বিক্রি করা লাগবে যদি আপনি সেলিং প্রাইসটা 20% ড্রপ করে দেন। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন 4 নাম্বারটা দেখি, দ্য সেলিং প্রাইস টু বি ফিক্সড টু ব্রিং ডাউন ইজ ব্রেক ইভেন পয়েন্ট 1000 ইউনিট আন্ডার প্রেজেন্ট কন্ডিশন। মানে 1000 ইউনিট যদি ব্রেক ইভেন পয়েন্ট নামাই দেন তাহলে সেলিং প্রাইস কত হবে? তাহলে আমার 1000 ইউনিটের জন্য আসলে সেলিং প্রাইসটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখেন কিভাবে এটা সমাধান করব। প্রথমে ভেরিয়েবল কস্ট নির্ণয় করি। তাহলে 1000 ইউনিট, ভেরিয়েবল কস্ট এক এক ইউনিটের দাম কত ছিল? 17 টাকা 50 পয়সা। তাহলে 1000 ইউনিটের জন্য ভেরিয়েবল কস্ট আসে কত? কারণ আমাদের হচ্ছে টোটাল কস্ট দিয়ে তো 1000 ইউনিটের মানে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে একটা টোটাল কস্টের ভিতর কয়টা কস্ট থাকে? দুইটা, একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। তাহলে 1000 ইউনিটের সেলস প্রাইস আপনাকে নির্ণয় করতে হয়, তাহলে এই কস্ট আপনাকে নির্ণয় করতেই হবে। তাহলে আগে 1000 ইউনিটের ভেরিয়েবল কস্টটা নির্ণয় করি। তাহলে ভেরিয়েবল কস্টের এক এক ইউনিটের দাম ছিল 17 টাকা 50 পয়সা। তাহলে 1000 গুণ 17 টাকা 50 পয়সা দিলে 17,500 হয়। ফিক্সড কস্ট তো সেম, কত টাকা? 36,000 টাকা। তাহলে আপনাকে কি করতে হবে? 1000 ইউনিটের জন্য 53,500 টাকা ব্যয় করতে হবে। তাহলে এক এক ইউনিটের জন্য কত ব্যয় করতে হবে? এক এক ইউনিটের জন্য ব্যয় চিন্তা করলে 53,500কে আমরা 1000 দিয়ে ভাগ দিব, তাহলে 53 টাকা 50 পয়সা। তার মানে সেলিং প্রাইস টু বি ফিক্সড ব্রিং ডাউন, মানে ব্রেক ইভেন পয়েন্ট যদি 1000 ইউনিটে নামাই নেন, তাহলে আপনাকে প্রত্যেকটা ইউনিট হচ্ছে 53 টাকা 50 পয়সায় বিক্রি করতে হবে। এই ছিল অঙ্কের সমাধান। অ্যাকাউন্টিং 2022 সালে এই অঙ্কটা আসছে। আশা করি আপনাদের বুঝাতে সক্ষম হয়েছি। তারপরে যদি মনের ভিতর কোনো ডাউট থাকে বা কোনো প্রশ্ন থাকে যে স্যার আমি এখানে বুঝি নাই বা আ এখানে আমার প্রবলেম হচ্ছে বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমি সেখান থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সর্বদা ডেসক্রিপশন বক্স চেক করবেন। কারণ ডেসক্রিপশন বক্সের ভিতর এই বইয়ের অন্যান্য চ্যাপ্টারগুলো প্লেলিস্ট আকারে দেওয়া থাকে। সেটা আপনারা প্লেলিস্ট আকারে একটার পর একটা ভিডিও দেখে এই অঙ্কগুলো আয়ত্ত করতে পারবেন। তো এই ছিল অঙ্কের সমাধান।
পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল এবং আপনি যদি ভিডিও থেকে এতটুকু উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।